বদ্ধ চোখজোড়া অতি কষ্টে খুলতেই অবাক হয়ে পড়লাম আমি। মাথায় কারো মৃদু স্নেহের পরশ। আমি চোখ খুলে তাকে দেখার চেষ্টায়, কিন্তু চোখজোড়া ফের বুজে এলো। সেকেন্ড পরে ফের চোখ খুললাম আমি। প্রদীপের শিখায় আলোকিত কক্ষটায় আজ দুজনের অধিক মানুষের উপস্থিতি। শাশুড়িমা চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে, ওনার মুখশ্রীতে সূক্ষ্ম চিন্তার ছাপ। চোখের সামনেই বৈদ্যের উপস্থিতি। আমার চোখজোড়া সকলকে ছাড়িয়ে একজনকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষটার দর্শন না পেয়ে আমি যেই শোয়া থেকে একটু উঠে বসতে যাব, অমনি রাশভারী আদেশপূর্ণ কণ্ঠটা আদেশ করে বসল, শুয়ে থাকো। আমি ঘাড় ঘুরিয়ে একটু পিছনে তাকালাম। শিওরে বসে মাথায় আলতো স্পর্শকারী রাই ছিল। তার পেছনে হাত দুটো পেছনে রেখে দাঁড়িয়ে আছে ধ্রুব। ওনার তীক্ষ্ণ চাহনি লক্ষ্য করে আমি ফের বালিশে মাথা দিলাম। বৈদ্য আমার নাড়ি পরীক্ষা করলেন, তারপর গম্ভীর মুখে তাকালেন শাশুড়িমার দিকে। ওনার এভাবে গম্ভীর হয়ে তাকানো ধরন দেখে শুকনো ঢোক গিললাম আমি। মাথাটা ফের একটুখানি চক্কর দিয়ে উঠল। পরপরই ফোকলা হাসলেন বৈদ্যমশাই। ওনার সামনের দুটো দাঁত যে গায়েব সেটা লক্ষ্য করলাম আমি। বৈদ্যমশাই এবার ধ্রুব আর মায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, মা ঠাকরন, মিঠাইয়ের ব্যবস্থা করুন, আপনাদের বাড়ির বউ সন্তান সম্ভবা। বৈদ্যের কথা কর্ণগোচর হতেই বড় বড় চোখে তাকালাম আমি। শাশুড়ি মা স্বস্তির শ্বাস ফেলে মৃদু হাসলেন। তারপর ধ্রুবর নিকটে এসে ওনার কপালে চুমু খেয়ে আনন্দের মাত্রা প্রকাশ করলেন। আমি ধ্রুবর প্রতিক্রিয়া দেখতে উৎসুক, কিন্তু আমি বিস্ময়ে ডুবে আছি। সত্যিই আমি মা হতে যাচ্ছি? অভিনন্দন নির্বাণী, এত সুন্দর একটা সংবাদ দেওয়ার জন্য। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যখন শুনলাম তুমি জ্ঞান হারিয়েছ। রায়ের কথার প্রত্যুত্তরে আমি মাথা নত করে হাসলাম। চোখ পিটপিট করতে লাগলাম আমি। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বেড়ে ব্যাপক লজ্জা অনুভূত হচ্ছে আমার। ধীরে ধীরে উঠে বসলাম আমি। ধ্রুব নিষেধাজ্ঞা ভেসে আসলো না এবার। রায়ের মৃদু হাসির শব্দ তার খুশির মাত্রা প্রকাশ করছে। আমি আর চোখে ধ্রুবর দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু পাশেই থাকা রায়ের বেশভূষা আমাকে অবাক করল। আমি এক প্রকার থমকে তাকালাম তার দিকে। পরনে কারুকাজবিহীন সাদা শাড়ি, এমনকি ব্লাউজটাও তাও। সবসময় কোনো না কোনো আভূষণে অলঙ্কৃত থাকা রায়ের দেহে আজ কেবল ছোট একটা নাকফুল, কানের দোল, হাতের বালা, কপালের ছোট লাল টিপ উধাও দেখে আশ্চর্য হলাম আমি। হাতে নেই কোনো আলতার ছোঁয়া। আমি অবাক হয়ে দেখতে লাগলাম তাকে। রায় বিষয়টা ধরতে পেরেও সেভাবেই হাসি মুখে তাকিয়ে। আমি মনে মনে প্রশ্ন করে উঠলাম, যে বৈধব্য সে ত্যাগ করেছে তাকে হঠাৎ গ্রহণ করার কারণ কি? সকলের উপস্থিতি মনের কথা শব্দে পরিণত হতে পারল না। শাশুড়ি মা হঠাৎ এগিয়ে এসে একটা সোনার হার পরিয়ে দিলেন আমাকে। রায়ের চিন্তা কিছুক্ষণের জন্য মস্তিষ্ক থেকে সরে গেল। শাশুড়ি মা গালে স্নেহের ছোঁয়া দিতেই স্মিত হাসলাম আমি। ক্ষণকাল বাদে প্রস্থান করলো সকলে। রায় যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তবে আমি মলিন দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। ওর আবার কি হলো? সকলে যাওয়ার মুহূর্তে ধ্রুব মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, নির্বাণীর জন্য খাবার উপরে পাঠানোর ব্যবস্থা করুন মা। শাশুড়ি মা সম্মতি জানিয়ে চলে গেলে ধ্রুব গিয়ে দুয়ার বন্ধ করে আসে। আমি জড়সড় হয়ে বসি, আর চোখে পরনের শুভ্র পাঞ্জাবিটার দিকে তাকাই আমি। ধ্রুবর পড়াশোনা এখনো শেষ হয়নি, আর না আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। এই মুহূর্তে এমন একটা সংবাদে ওনার কি প্রতিক্রিয়া হতে পারে সেটা ভেবেই আমি শঙ্কিত। ধ্রুব আমার নিকটে এসে সামনাসামনি বসলেন। আমি চোখ তুলে তাকালাম না, কিছুটা লজ্জায়, আর বাকি কারণ নিজেরই অজানা। ধ্রুব আরেকটু নিকটে এসে বসলেন এবার। আমি গাঢ় শ্বাস টানলাম। উনি আমার দুগালে হাত রেখে আলতো করে বললেন, আমার দিকে তাকাতে মানা?
আমি চট করে চোখ তুলে তাকালাম ওনার দিকে। দুপাশে মাথা নেড়ে মৃদুস্বরে বললাম, একদমই না। নীরবতা বয়ে গেল সেকেন্ড কয়েক। আমি ধ্রুবর একটা হাত আমার গালের কাছে ধরে সেখানে আলতো করে চুমু খেলাম। ঠোঁট জোড়া কেঁপে উঠল আমার। আমি ভ্রু বাঁকিয়ে ওনার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি খুশি নন? ধ্রুব কেমন করে যেন তাকালো। ওনার চোখের দিকে তাকিয়ে তাদের ভেতর লুকায়িত কথা পড়ার সাহস কোনোদিন করিনি। তবে আজ কাঁপা হৃদয়ে ওনার নক্ষত্র তুল্য চোখের দিকে তাকিয়ে তাতে বর্ণিত ভাষা বোঝার চেষ্টা করলাম। আমার গালে থাকা ধ্রুবর হাতখানা উনি সরিয়ে নিলেন আচমকা। আমি ওনার চোখ দেখে দৃষ্টি সরিয়ে নতমুখ করলাম। পরপরই আচমকা আমাকে আলিঙ্গন করলেন ধ্রুব। আমার মাথা ঠেকল বরাবরের ন্যায় ওনার বক্ষে। নিঃশব্দ বাক্য বিনিময় ঘটল দুজনের। আমি একটু চোখ তুলে তাকাতেই ধ্রুব বলে উঠলেন, হার্টবিট শুনতে পাচ্ছ? হুম। তোমার কি মনে হয় নির্বাণী, আমি এমন একটা সংবাদ পেয়ে খুশি হব না? আমি ওনার বুকের বাঁ পাশে মুখ গুজে রইলাম। কানে প্রবেশ করতে লাগলো ওনার হৃৎপিণ্ডের অতিরিক্ত সংকোচন প্রসারণ। পাঞ্জাবির উপর দিয়ে সেখানটায় আলতো করে ঠোঁট ছোঁয়ালাম আমি। ধ্রুব আমার হাত নিজের মুঠোয় নিয়ে বলে উঠলেন, এমন অনুভূতির সম্মুখীন আমি কোনো দিন হইনি। কোনো কথা শুনে এতটা শান্তি লাগেনি যতটা আজকে লাগছে। তুমি তুমি আমায় পূর্ণ করে দিলে বউ। আমি সেভাবেই ওনার বুকে মুখ গুজে পুরুষালী পরিচিত ঘ্রাণে নাক ডুবিয়ে। হঠাৎ ধ্রুব হতাশার স্বরে বলে উঠলেন, কিন্তু একটা বিষয়ে আফসোস হচ্ছে। আমি ওনার বুক থেকে মাথা তুলে তাকালাম ওনার দিকে। ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, আফসোস আমার জন্য? আমি বিচলিত হলাম। ওনার বুক থেকে মাথা সরিয়ে আনতে চাইলে উনি বরাবরের ন্যায় আরো ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে নিলেন আমায়। আমি ওনার চোখের দিকে তাকালাম প্রশ্ন নিয়ে। ধ্রুব আমার চোখে চোখ রেখে একরাশ হতাশা কণ্ঠে ঢেলে বলে উঠলেন, কয়েকদিন পর বাচ্চার বাবা হতে যাচ্ছি, অথচ এখনো বউয়ের থেকে একটা শব্দ শোনা হলো না। সেকেন্ড থেমে বললেন, এখনো মম হৃদয় বিহারিণী ভালোবাসি বলল না। আমি ওনার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। হঠাৎ উনি ওষ্ঠ ছোঁয়ালেন আমার ওষ্ঠে। বরাবরের ন্যায় লজ্জায় মাথা লোকালাম ওনার বুকে। ধ্রুব হাসলেন বোধহয়। কানের নিকট ঠোঁট এনে ফিসফিসিয়ে বলে উঠলেন, বলো নাকি ভালো বাসি। আপনি জানেন না বুঝি? ধ্রুবর অবুঝ স্বর। হুম, মিথ্যে বলছেন। তোমার মুখ থেকে কাঙ্ক্ষিত শব্দখানা শোনার জন্য। ফের কানের নিকট ধ্রুবর ফিসফিসানো আওয়াজ। আমি চোখ খিচে বুঝিনি। বুক কাঁপে দুরু দুরু। ওনার পাঞ্জাবির হাতায় খামচে ধরে বলে উঠি, ভালোবাসি আপনাকে ধ্রুব। যতটুকু ভালোবাসা ভালোবাসি শব্দে বর্ণনা করা যায় না, তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসি। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলেন ধ্রুব। ওনার শ্বাস অনবরত পড়তে লাগলো আমার মাথার চুলে। বুকের টিপ টিপ শব্দ যেন ঝড় তুলছে ওনার। আমার হৃৎপিণ্ডেও কি স্বাভাবিক? ওনার এত কাছে আমি, কানে ওনার হৃৎপিণ্ডের নিপীড়নের স্পষ্ট আওয়াজ। আমি যেই চোখ বুঝলাম, চোখ খুলে তাকানোর সাহস আর পেলাম না। ধ্রুব আস্তে আস্তে বলে উঠলেন, তোমার স্বীকারোক্তিতে আমার কি হাল হলো দেখেছ নির্বাণী? ধন্যবাদ তোমায় আমার কোমল পদ্ম, আমাকে জীবনের শ্রেষ্ঠ অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য। আমার অনাগত সন্তান তোমার মাঝে থাকুক, সুখে থাকুক, আর তুমি তুমি আমার বক্ষ বাজে। প্রতিটি সকাল একটি নতুন দিবসের সূচনা করে। প্রতিবার সূর্য উদয় হয় নতুন কিছু নিয়ে, কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে। মনুষ্য জাতীয় বোধ হয় এই কথাটা মান্য করে। রাত্রিকালে বিষাদে যখন মন থাকে আচ্ছন্ন, তখন এমনটা অনুভূত হয় কিংবা কামনা করা হয় যে হয়তো কাল সব ভালো হবে, কালকের দিনটা আজকের তুলনায় একটু উত্তম হবে।
এই আশায় মানুষকে বাঁচিয়ে রাখে, একটা নতুন দিন শুরু করার প্রেরণা জাগায়। নিজের মনকে কালকের জন্য প্রস্তুত করতে পারলেই আয়ু দীর্ঘ, আর বাকিটা ঈশ্বরের হাতে। দুশ্চিন্তায় হতাশায় ডুবে জীবন ত্যাগ করে নরকগামী হওয়ার চেয়ে উত্তম ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নতুন সকাল শুরু করা। কিন্তু প্রত্যেকের জন্য সকাল সুখকর নয়। কখনো কখনো আমাদের জীবন এমন পরিস্থিতিতে পড়ে যে রাতের আধারকেই শ্রেয় মনে হয়। সকালের রোদ্দুর খোলা জানালা গলে কক্ষের ভেতরে প্রবেশ করতেই কক্ষে থাকা সিগারেটের ধোঁয়া দৃশ্যমান হয়ে ওঠে। সাথে সাথে দৃশ্যমান হয় পূর্ণের অবয়ব। বাইরে তাকাতেই সূর্যরশ্মির ঝিলিক মেরে ঈষৎ বাদামি আখিজোড়া ফুটে ওঠে। তাতে বোধহয় একটু বিরক্ত বোধ করে পূর্ণ। হাতের অর্ধপোড়া সিগারেটটা ছুঁড়ে মারে জানালা গলে। দুর্ভাগ্যবশত সেটা এসে পুকুর ঘাট থেকে ফেরা রায়ের হাতের কবজিতে পড়ে। ওপর থেকে পড়ায় সিগারেটের আগুন কিছুটা তেজস্বী হয়ে পড়েছিল বটে। রায়ের পাতলা চামড়া লালচে হয়ে ওঠে সেটা অল্প ছোঁয়াতেই। ভ্রু কুঁচকে সূক্ষ্ম আর্তনাদ করে রায়। এত অল্প আওয়াজ পৌঁছায় না তিনতলা থাকা পূর্ণর কানে। রায় মাথা তুলে তাকায় তিনতলার প্রথম কক্ষটির দিকে। একটা জানালা খোলা সেটার, নাকের পাটা ফুলে সূক্ষ্ম রাগে। তখনই শব্দ করে জানলা বন্ধ করে ফেলা হয়। রায়ের রাগটা ক্রমশ বাড়ে যেন। সে দ্রুত হেঁটে বসার ঘর পার করে আসে। ঘরের বালতিতে থাকা জল দিয়ে চোখে মুখে দিতেই দরজায় কড়া পড়ে পূর্ণের। ঠোঁট কামড়ে কে আসতে পারে আন্দাজ করে কুচকে থাকা পাঞ্জাবিটা বদলে মেরুন রঙের একটা শার্ট গায়ে জড়িয়ে নেয় সে। তারপর চশমাটা পরে দরজা খুলে নিতেই রাগে ঈষৎ লাল হয়ে থাকা রায়ের মুখশ্রী ভেসে ওঠে তার অক্ষিপটে। পূর্ণ যে তাকে একদমই আশা করেনি সেটা তার মুখশ্রী প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল। রায় রক্ত চক্ষু নিয়ে তাকায় তার দিকে। কর্কশ্বরে শাসিয়ে বলে ওঠে, আপনি জানেন না এটা ভদ্রলোকের বাড়ি? পূর্ণ হঠাৎ রায়ের এরূপ রাগের কারণ বুঝতে পারে না। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এমন প্রশ্নের কারণ? রায়ের রাগ বাড়ে। শান্ত শিষ্ট সহনশীল মেয়েটা কেন যেন পূর্ণের সম্মুখে আসলেই অগ্নিশর্মা হয়ে যায়। পুরনো অভ্যাস বোধ হয়। বাহ, চমৎকার অভিনেতা তো আপনি। এই কথাটাও বোধগম্য হয় না পূর্ণর। রায়ের কথার ধাঁধা তার ভালো লাগলো না। খানিক গম্ভীর কণ্ঠে সে এবার বলে উঠল, দেখুন, যা বলার স্পষ্ট করে বলুন, নয়তো এখান থেকে আসতে পারেন। রায় একটু থমকায়। শুকনো একটা ঢোক গিলে পূর্ণর বিরক্ত মাখা চাহনি দেখে। অনুভূতির জালে রাগটা একটু কমে এলো। মৃদু আওয়াজে সে বলে উঠল, একটা সম্মানীয় ব্যক্তি হয়েও দিন রাত সিগারেট ফোকেন, আর সেটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে আঘাত করেন লোকেদের। আভা প্রভা আপনার থেকে কি শিখছে কে জানে। রায়ের কণ্ঠ রোধ হয়ে আসে শেষ দিকটায়। তার গলার স্বরের এমন পরিবর্তনে পূর্ণ চমকে তাকায়। রায় চোখ সরিয়ে নেয় তার থেকে। পূর্ণর বুক কেঁপে ওঠে। রায় আর সেখানে দাঁড়ায় না, সোজা চলে যায় উল্টো দিকে ঘুরে। সাদা আঁচলের মিষ্টি বাতাস পূর্ণর চোখে মুখে এসে লাগে। হাতটা বাড়িয়ে সে মৃদুস্বরে ডেকে ওঠে, রাই। রায় শুনল কিনা কে জানে, তবে তেজপূর্ণ কিংবা ভঙ্গুরভাবে হেঁটে চলে গেল সে। পূর্ণ তাকিয়ে রইল সেদিকে। ছন্দ তুলে হেঁটে চলা রমণীর নিঃশব্দ চলনাচ, হার পরনের শুভ্র শাড়ি। পূর্ণ দৃষ্টি সরিয়ে নেয়। কাঁটা দিয়ে ওঠে রায়ের এই সাজগোজ। ধ্রুবর নিষেধাজ্ঞা অমান্য করে আমি সকলের সাথে বসার ঘরে ভোজনের উপস্থিত হয়েছি। সকলের সাথে একত্রে ভোজন করার মজাই আলাদা। যদিও দুবার বলার পরেই ধ্রুব মেনে নিয়েছিলেন, কিন্তু স্বয়ং আমাকে ধরে ধরে নিয়ে এসেছিলেন বসার ঘরে। ওনার কাণ্ডে আমি লজ্জায় শেষ। এখনই এমন করছেন উনি। বসার ঘরে আসনে বসার পরে খাবার পরিবেশন করা হলো। আমার পাশের আসনটা খালি রইল আজ। আমি ভ্রু কুচকে একজন পরিচারিকাকে ডেকে বলে উঠলাম, রাইদি কোথায়? তাকে ডেকে নিয়ে আসুন। পরিচারিকা জানালো,
রায় দিদিমণি নিজের ঘরেই খাবেন, খাবার ওনার কক্ষে পাঠানো হয়েছে, উনি আজকে থেকে রুমেই খাবেন। আমি আশ্চর্য হয়ে তাকালাম। ধ্রুবর দিকে তাকাতেই দেখলাম উনিও ভ্রু কুঁচকে তাকিয়ে। আমাকে তাকাতে দেখে উনি বলে উঠলেন, খাবার শেষ করে দেখা করে ওর সাথে। আমি সম্মতি জানিয়ে খাবারে মনোযোগ দিলাম। মন আদেও টিকল না সেখানে। কালকে রায়ের অমন বেশভূষা, আজকে আলাদাভাবে খাওয়ার সিদ্ধান্ত ভাবিয়ে তুলল আমায়। আমি দ্রুত খাবার শেষ করার প্রয়াস করলাম। খাওয়ার ফাঁকে চোখ পড়ল মাস্টার মশাইয়ের দিকে। চুলগুলো আজ অবিন্যস্ত, কেমন আনমনা আর উদাসীনও লাগছে। আমি মনে মনে প্রশ্ন সাজাতে লাগলাম। খাওয়া শেষ করেই ধ্রুবই আমাকে নিয়ে উপস্থিত হলেন দোতলায়। আমি সেখানেই থাকলাম। সাথে থামলেন ধ্রুব। আমি ওনাকে বলে উঠলাম, দিদি হঠাৎ এমন আচরণ কেন করছেন? জানা নেই। আমি কথা বলতে চাইছি দিদির সাথে। ধ্রুব চোখের ইশারায় ঠিক আছে বুঝিয়ে 3 তলার উদ্দেশ্যে সিঁড়িতে পা রাখলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রায়ের কক্ষের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। রায়ের কক্ষে পৌঁছে আমি বরাবরের ন্যায় কড়া নাড়লাম। সাথে মৃদুস্বরে বলে উঠলাম, আসতে পারি দিদি? ক্ষণকাল বাদে উত্তর এলো। শোনা গেল রায়ের কাঁপা কাঁপা কণ্ঠে বলা কথাখান, আমার মাথা ব্যথা করছে নির্বাণী, একটু একা থাকতে চাইছি। মাথা ব্যথা শুনে যেই দরজার কপাট একটু ধাক্কিয়েছি, অমনি রায় উচ্চস্বরে বলে উঠল, আমাকে একটু একা থাকতে দাও নির্বাণী, দয়া করে। রায়ের কথা শুনে আমি দরজা থেকে সরে আসলাম। পরক্ষণেই সামনে হাঁটা ধরলাম। রায় কখনো এমন স্বরে কথা বলেনি আমার সাথে, তাই আজ তার কথা এমন কথাতে আমি মনে মনে একটু কষ্টই পেলাম বইকি। সেখানে আর না দাঁড়িয়ে আমি দ্রুত নিজের কক্ষে চলে আসলাম। ধ্রুব আমাকে ধূপধাপ ভাবে কক্ষে প্রবেশ করতে দেখে ফিরে তাকালেন। প্রশ্ন করলেন, রাইদির সাথে কথা হয়েছিল? আমি চোখ তুলে তাকালাম ওনার দিকে। কিছু না বলে দুপাশে মাথা নাড়ালাম। ধ্রুব এগিয়ে এসে গালে হাত রেখে বললেন, কিছু বলেছে তোমায়? এমন দেখাচ্ছে কেন? আমি ফের মাথা নেড়ে বোঝালাম কিচ্ছু বলেনি। সাথে সাথে একটা মেকি হাসি টেনে নিলাম মুখে। ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করলেন আমাকে। আমি দৃষ্টি নত করে নিলাম। বললাম, রায়দির নাকি মাথা ব্যথা করছে, তাই বললেন একা থাকতে চান। আমাদের কথার মাঝেই দরজার ঠকঠক আওয়াজ হলো। দরজার ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, ভেতরে আসতে পারি? ধ্রুব আসার অনুমতি দিলে ভেতরে প্রবেশ করে পূর্ণ। আমার দিকে তাকিয়ে 2 হাত জড়ো করে নমস্কার জানায়। প্রতি উত্তরে আমিও হাত জোড় করে নমস্কার জানাই তাকে। ধ্রুবকে নমস্কার জানানোর পর পূর্ণ বলে ওঠে, দাদা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। দুপুরের পর এবার অপরাহ্নের শুরু। রায় দুপুরের খাবারটাও নিজের কক্ষেই খেয়েছে। আমি পুনরায় সিদ্ধান্ত নিলাম রায়ের কক্ষে যাওয়ার। মাথার উন্মুক্ত কেশ বেনি করে নিয়ে আমি দর্পণের সামনে থেকে উঠে দাঁড়ালাম। ধ্রুব সকাল 11:30টার দিকে বাইরে গিয়েছিলেন, এখনো ফেরেননি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে পড়লাম। দোতলায় নামতেই একজন পরিচারিকা বলে উঠলেন, ধ্রুববাবু বলে গেছেন তিনি না আসা অব্দি আপনি যেন কক্ষেই থাকেন। আমি আবার দীর্ঘশ্বাস ফেললাম। এখনই ওনার এত নিষেধাজ্ঞা? আমি পরিচারিকার উদ্দেশ্যে মৃদুস্বরে বলে উঠলাম, আমি একটু রায়দির সাথে দেখা করতে যাচ্ছি, এ ব্যাপারে উনি কিছুই বলবেন না। আমি কথা শেষ করে সেই দোতলার বারান্দায় হাঁটা শুরু করতে যাব, অমনি পরিচারিকা বলে উঠলেন, রায় দিদিমণি তো কক্ষে নেই। আমি ভ্রুকুচকে পেছন ফিরে তাকালাম। জিজ্ঞেস করলাম, কক্ষে নেই মানে? উত্তর আসলো, একটু আগে ছাদে গিয়েছেন। আমি স্বস্তির শ্বাস ফেলে বললাম, তাই বলো। কথাটা বলেই আমি ছাদের উদ্দেশ্যে হাঁটা চালু করলাম। অন্য সময় যদিও বেশ দ্রুততার সাথে আমি চলাচল করি, তবে আজ বেশ ধীরে ধীরে সাবধানে পদক্ষেপ ফেলছিলাম। ছাদে পৌঁছেই
সাদা শাড়ি পরিহিতা রায় অক্ষি কোটরে ভেসে উঠল আমার। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। আমার নুপুরের আওয়াজ আমার উপস্থিতি জানান দিল। রায় খানিক পেছন ফিরে তাকালো। মুখশ্রী মলিন, তবে হাসি টেনে নিল সে। আমি তার পাশাপাশি একটু দূরত্বে দাঁড়ালাম। রায় আমার দিকে তাকিয়ে বলল, সকালের জন্য আমি দুঃখিত নির্বাণী, ক্ষমা করে দিও আমায়। তুমি কষ্ট পাওনি তো? আমি বললাম, পাইনি, কিন্তু আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে উঠলাম আমি। রায় বলে উঠল, কারণ তুমি এটা ভেবে নিচ্ছ। হুম, কারণ এটাই সত্য। রায় কিছু বলল না প্রত্যুত্তরে। আমি এবার প্রশ্ন ছুড়লাম, সমাজের নিয়ম অগ্রাহ্য করে তুমি যে জীবনযাপন ত্যাগ করেছো, তা পুনরায় গ্রহণ করার মানে কি রায়দি? আমার প্রশ্নে রায় গম্ভীর চোখে তাকালো। ওষ্ঠকোণে সদার ন্যায় থাকা হাসির রেশ লুপ্ত। রায় কিছুক্ষণ আমার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তার দৃষ্টি অনুসরণ করে আমিও সম্মুখ পানে তাকালাম। সূর্য অস্ত যেতে কয়েক মুহূর্ত বাকি। পরিবেশ এখন শান্ত নির্মল। মৃদুভাবে বাতাস বইছে, ছুঁয়ে চলে যাচ্ছে কায়া। সেই বাতাসেই আমার মাথায় তুলে রাখা ঘোমটা গড়িয়ে পড়ল শব্দহীন। সেটা টের পেয়েও পুনরায় মাথায় তুলে দেওয়ার তাগাদা অনুভব করলাম না আমি। তেজ কমে নির্মল হয়ে আসা সূর্যের দিকে দৃষ্টি সরিয়ে এবার রায়ের দিকে তাকালাম আমি। আজ ব্যতিক্রম, মাথায় ঘোমটা তুলে রাখা, উন্মুক্ত দীর্ঘ কেশ যদিও দৃশ্যমান, সেটা সূক্ষ্মভাবে উঠছে পবনের তোড়ে। সময় কাটলো মিনিটেরও বেশি। আমি রায়ের উত্তরের আশা ছেড়ে দিলাম, কিন্তু তখনই আমাকে আশ্চর্য করে সে বলে উঠল, মাঝে মাঝে জীবনে সে এমন পরিস্থিতিতে দাঁড়ায়, যে রীতিনীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করি তাকেই আপন করে নিতে হয়। এর তাৎপর্য কি? আমার কথার প্রত্যুত্তরে মলিন হেসে রায় বলে উঠল, তোমার কি মনে হয় নির্বাণী, যে আমি সকলের তির্যক দৃষ্টি, কটু কথা সহ্য করে বৈধব্য ত্যাগ করেছিলাম, সেই আমার পুনরায় তা স্বীকার করার কারণটা সামান্য? আমি রায়ের ব্যথাতুর চোখে তাকালাম। মেয়েটার চাহনি বদলালো তৎক্ষণাৎ। আমি দৃষ্টি নত করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। ফের রায়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠলাম, সেই গুরুতর কারণটা কি পূর্ণ, অর্থাৎ মাস্টার মশাই? রায় চমকে তাকালো আমার দিকে। আমার সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হলো। রায়ের এমন আচরণ আর পূর্ণের উদাসীনতা কারোর ভ্রুক্ষেপ না হলেও আমার মনে সন্দেহ জেগেছিল। ব্যাপারটা কি এমন যে পূর্ণ রায়কে পছন্দ করে আর রায় করে না? তাই নিজের বিধবা হওয়াটা প্রমাণ করে পূর্ণকে দূরে সরাতে চাইছে সে। কিন্তু রায়ের চোখ যেন ভিন্ন বাক্য বলে ওঠে। রায়ের চুপ করে থাকা দেখে আমি ফের বলে উঠলাম, আমি কি উত্তর হ্যাঁ ধরে নেব? না, একদমই না। এটা শুধুই তোমার ভুল ধারণা। আমি রায়ের চোখে চোখ রাখলাম, বললাম, কিন্তু তোমার চোখ তো ভিন্ন কথা বলছে রায়, আর আমাদের চোখ কখনো মিথ্যে বলে না। রায় যেন হার মানল। আমার কথার পরে সম্মুখে তাকিয়ে করুণভাবে গাঢ় শ্বাস ফেলল সে। বলল, হ্যাঁ, কারণটা উনি। উনি ভালোবাসে তোমায়? রায় তাকালো না আমার দিকে, তবে তাকে ঢোক গিলতে দেখলাম আমি। বাঁকা হাসলাম আমি। রায়ের খানিক নিকটে এসে দাঁড়ালাম। রায়ের থমথমে মুখশ্রীতে বারবার ঢোক গিলছে। এতটা বিচলিত হতে তাকে কখনোই দেখিনি আমি। আমি তার কাঁধে হাত রেখে বলে উঠলাম, তুমি জানো সে তোমাকে ভালোবাসে, আর আমি তোমাকে অনুরোধ করেছিলাম কেউ যদি তোমাকে ভালোবেসে ভালো রাখতে চায় তাকে একটা সুযোগ দিতে। আমার জীবনে এমনিতেই অনেকের ঘৃণা সহ্য করেছি আমি। যদি আমি ওকে সুযোগ দিই, তবে সেই ব্যাপারটা কি সমাজ ভালো চোখে দেখবে? একজন বিপত্নিক পুরুষের দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেয় সমাজ, কিন্তু একজন বিধবা নারী যদি একটা পুরুষের সাথে দাঁড়িয়ে মন খুলে কথাও বলে, হেসেও কথা বলে, তবুও সেটাকে নোংরামি বলে আখ্যায়িত করা হয়।
কথাগুলো বলতে বলতে রায়ের নেত্রদয় অশ্রুতে ছলছল করে উঠল। আমি ওর হাতটা নিজের মুঠোয় নিলাম। এই স্নিগ্ধময়ী রমণী এক টুকরো হাসির আড়ালে পাহাড় সমান কষ্ট লুকিয়ে রাখে। রাই ভেজা ঢোক গিলে বলে ওঠে, পূর্ণকে জানো নির্বাণী? আমি কিছু না বলে রায়ের কথার অপেক্ষায়। রায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাল্যকালের খেলার সঙ্গী। আমি ভ্রু কুঁচকে তাকালাম। রাই বলতে লাগলো, বাবা মারা যাওয়ার আগে আমার জীবনটাও অন্যরকম ছিল, অন্যান্য সব ছোট ছেলেমেয়েদের মতো। বাড়িতে সারাদিন ছুটে বেড়ানো, খেলাধুলার মেতে থাকাই ছিল আমার কাজ। কিন্তু বাড়িতে আমার খেলার সঙ্গে কেউ ছিল না। একদিন বাবার এক বন্ধুর ছেলে আসলো আমাদের বাড়িতে। মাথায় ঈষৎ ঝাঁকড়া চুল, ফর্সা চেহারা, আমার থেকে 2 বছরের বড় ছেলেটা, দেখতে বেশ হাবাগোবা। আমি তাকে ডেকে নিয়ে গেলাম খেলার জন্য। ছেলেটা ছিল বেশ লাজুক, আমার সঙ্গে খেলতে চাইল না, চলে গেল সেদিন তার বাবার সঙ্গে। কয়েকদিন পর সেই ছেলেটাই আবার আসলো আমাদের বাড়িতে। আমি তখন আমার পুতুলদের বিয়ে দিচ্ছি। সেদিন জানলাম ছেলেটার নাম পূর্ণ। এইভাবে বেশ কয়েকদিন পরপরই আমাদের বাড়িতে আসতো সে। ওর সাথে ভালো বন্ধুত্ব হলো আমার। সম্বোধন হলো সবচেয়ে কাছের ডাকে, তুইতে। কিন্তু হঠাৎ একদিন বাবা আর ঘুম থেকে উঠলেন না। মা সেদিন কি যে কান্না করলেন। আমিও কেঁদেছিলাম এক কোণে। মা ছিল না আমাকে সামলানোর জন্য। পূর্ণ সেদিন আমার নিকটে এসে বসলো, একটা ভাঁজ করা টাকার নোট এগিয়ে দিল আমার দিকে আর বলল, একদম কাঁদিস না রাই, তোকে খুব বাজ দেখে কান্না করলে। নে ধর, এই টাকার দিয়ে কিছু কিনে খাস, তবু কাঁদিস না তুই। কিন্তু তাতেও আমার কান্না থামলো না। পূর্ণ রেগে আমার নাক টিপে দিল। আমি আরও কেঁদে উঠলাম। ওর বাবা এসে নিয়ে গেল ওকে। ও যেতে যেতে বলে উঠল, তুই কান্না না থামালে আমাকে করা অনুরোধ মানব না কিন্তু আমি। এতটুকু বলে থেমে গেল রাই। রাই বলল না সে কি অনুরোধ করেছিল। আমিও প্রশ্ন করলাম না, তবে আমি আরও কিছুটা শোনার জন্য তৃষ্ণার্ত ছিলাম। রাই দম নিয়ে বলল, যখন প্রথম প্রথম পূর্ণ এ বাড়িতে আসলো, আমি চিনি না তাকে। কিন্তু সেদিন টাকা ফেরত দেওয়ার সময় তার ভেতরে দেওয়া শুকনো বকুল ফুলটা আমাকে বলে দিল তার আসল পরিচয়। অবশ্য এটা তার পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। আমি শুনে অভিভূত হলাম। বাল্যকালের বন্ধু রায়ের খোঁজে এ বাড়িতে এসে গেছে, অথচ রাই কি করছে? উনি তোমাকে সত্যিই ভালোবাসে রাইদি, ভেবে দেখো। নয়তো উনি তোমাকে খুঁজতে এ বাড়িতে আসতেন না। উনি তোমাকে সত্যিই ভালোবাসে। বাল্যকালের সঙ্গী রায়কে পাওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে জেনে আমি মনে মনে আশ্চর্য হচ্ছিলাম, সাথে অন্যরকম এক অনুভূতিও হচ্ছিল। আমি প্রাণপণে চাইছিলাম রায় যেন পূর্ণর প্রতি তার প্রেম স্বীকার করে নেয়। লোকটা অবশ্যই তাকে ভালো রাখবে। আমি বলে উঠলাম, তুমি কিসের ভয় পাচ্ছ রাইদি? উনি তোমাকে সত্যি ভালোবাসে, আর আমি এটাও শিওর যে তুমি তাকে বাসি না। মিথ্যে বলছো। করুণ চোখে তাকালো রায়, বলল, না, আমি চাই না সমাজ দ্বিতীয়বার আবার আমার চরিত্রে আঙুল তুলুক। যে সমাজ সত্যতা না জেনে দোষারোপ করে, তুমি সেই সমাজের পরোয়া কেন করছো? রায় চিন্তিতভাবে ঠোঁট কামড়ে ধরল। আমি ওর কাঁধে হাত রেখে বলে উঠলাম, তুমি তোমার ভাইকে চেনো তো? উনি তোমার চরিত্রে মিথ্যে অপবাদ আনতে দেবে না। আমার ভয় আমাকে নিয়ে নয় নির্বাণী, আমার ভয় পূর্ণকে নিয়ে। লোক ওনার দিকে আঙুল তুলবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন করলেও এখনো সমাজ তাকে স্বীকৃতি দেয়নি ভালোভাবে। লোকের তীর্যক দৃষ্টি শুধু আমার ওপর নয়, পূর্ণর ওপরেও পড়বে। আর আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার দিকে অহেতুক অপবাদ দিক। বলতে বলতে থেমে গেল রায়। কি বলেছে অনুধাবন করতেই আর চোখে আমার দিকে তাকালো সে। আমার ওষ্ঠ জুড়ে তখন হাসির রেশ। রায় আরো চমকে উঠল যখন পুরুষালী গলা ছড়ার আওয়াজ কানে আসলো। চমকে পেছন ফিরে তাকালো রায়। মাথার ঘোমটা পড়ে গেল তাতে।
আমাদের পেছনের স্বয়ং পূর্ণ দাঁড়িয়ে। উনি আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা স্বরূপ হাসি উপহার দিলেন। আমি রায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার অনুরোধটা রাখো। তোমার এখনো সুখ উপভোগ করা বাকি। অনেক তো দুঃখ সয়েছ, আর একটু দুঃখ না হয় সইলে যাকে ভালোবাসো তাকে আপন করে নেওয়ার সাহস দেখাও। অনুরোধ করছি তোমায়। এতটুকু বলে আমি চলে আসলাম ছাদ থেকে। একবার পেছন ফিরে তাকিয়ে দেখলাম রায় আমার দিকে একবার অবিশ্বাস্য চোখে চাইছে, তো আরেকবার পূর্ণর দিকে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। রায় পূর্ণের দিকে খানিক রাগ নিয়ে তাকালো। এবার রুষ্ট স্বরে বলে উঠল, জানেন না অন্যের কথা লুকিয়ে শুনতে নেই। পূর্ণ কিছু বলল না, তার ঠোঁট মিটিমিটি হাসির রেশ। রায় সেটা লক্ষ্য করে চলে আসতে চাইলে পথ আগলে দাঁড়ালো পূর্ণ। খানিক নিকটে এসে বলে উঠল, তুই একবার আমাকে বলেছিলে না বড় হয়ে আমাকে বিয়ে করবি পূর্ণ? তার উত্তর আমি আজকে দেওয়ার জন্য প্রস্তুত। রায় ঢোক গিলে তাকালো পূর্ণর দিকে। কোন ছোটবেলা খেলা চলে এ কথা পূর্ণকে বলেছিল সে, এটা এখনো পূর্ণ মনে রেখেছে? আর আপনি থেকে তাকে সোজা তুই সম্বোধন করছে। পূর্ণ রায়ের হাতের দিকে হাত বাড়াতে চেয়েও বাড়ালো না, বলল, ভালোই করেছিস, এমন বেরঙিন সেজে। এবার তোকে না হয় আমি রঙিন করে তুলবো। আমি তোকে বিয়ে করবো রাই, তুই শুধু একবার হ্যাঁ বল, শুধু একবার।